সুপ্তি তার বাবাকে নিয়ে হঠাৎ বসার ঘরে ঢুকতেই একটু অপ্রস্তুত হয়ে গিয়ে অতনু আর পারমিতা দ্রুত সরে গিয়ে যেন নড়ে চড়ে বসলো। ফের সকলে উঠে দাঁড়িয়ে ওনাকে অভিবাদন জানালেন। উনি তা গ্রহণ করে সবাইকে বসতে বলে নিজেও বসে পড়লেন। ফের কুশল বিনিময় এবং পরিচয়ের পর্ব শেষে সুপ্তিকে বললেন ওনাদের আপ্যায়ন করতে। সুপ্তির সাথে উঠে গিয়ে পারমিতা হাত লাগাতে চাইল কিচেনে। ফের সে তার হাত ধরে বলল, আপনি কেন করতে চাইছেন বৌদি? তুমি একা সব করবে আর আমি বসে থাকবো? ছেলেদের কথার মাঝে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, তার চেয়ে বরং তোমার সঙ্গে গল্প করি খানিকক্ষণ বলে একটু হাসলো পারমিতা। সুপ্তি মৃদু হেসে বলল, আমার অভ্যেস আছে এসব করার। মা অসুস্থ জানেন নিশ্চয়ই, দেখছেন তো এখনও রেডি হয়ে সামনে আসতে পারেনি। তুমি মাকে বলেছিলে আমাদের আসার কথা? আগে থেকে কিছু বলিনি, কারণ সকলে আমায় মেনে নেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারছিলাম না। আপনারা আসার পর মাকে সব জানিয়ে রেডি হতে বলে ফের বাবাকে নিয়ে গেলাম ড্রয়িং রুমে। মেনে নেব নাই বা কেন, তুমি আমাদের মিহিরের পছন্দ বলে কথা বলে একটু হেসে ওর গাল ছুঁয়ে দিল পারমিতা। তাদের কথার মাঝে এরই মধ্যে সুপ্তির মা এসে ঢোকেন কিচেনে। পারমিতা তাকে দেখে হাত জোর করে নমস্কার জানাতেই তিনি বলেন, মেয়েটা আগে থেকে কিছুই বলেনি আমায়, বড় চাপা স্বভাবের মেয়ে, বাপকে বলতে পেরেছে, কিন্তু আমার ক্ষেত্রে বলে যেন নিজের মেয়ের প্রতি একটু রাগ দেখালেন তিনি। ফের সবাই বসার ঘরে গিয়ে ঢুকতেই আরেক দফা অভিবাদন আর কুশল বিনিময় পর্ব শেষে অতনু বলল, দেখুন ওরা যেহেতু দুজন দুজনকে পছন্দ করে নিয়েছে, সেহেতু আমাদেরও উচিত ওদের ভালো লাগাকে সম্মান জানিয়ে সেটাকে পরিণয় সূত্রে বেঁধে দিয়ে একটা নতুন সম্পর্কে আবদ্ধ হতে সহায়তা করা। তার জবাবে সুপ্তির বাবা বললেন, আমার মেয়ের সুখই আমাদের সুখ, সে যেখানে ভালো থাকবে বিয়ে তো সেখানেই দেব। আপনারা বড় ঘরের লোক, কিন্তু আমাদের সামর্থ্য নেই আপনাদের ঠিকভাবে সম্মান করার মতো বলে সুপ্তির মার দিকে চাইলেন যেন। তা দেখে শিশির এবার বলে বসলো, আঙ্কেল ওসব চিন্তা করতে যাবেন না, সম্মান মানুষের মন থেকে আসতে হয় কারো জন্যে। এক গাদা জিনিস নিয়ে কি আর কারো সম্মান পাওয়া যায়? মনে মনে ঠিকই লোকে গাল দেয় বলে ফ্যাঁ ফ্যাঁ করে হেসে উঠতেই মিহির তার দিকে কটমট করে তাকিয়ে ইশারায় তাকে থামতে বলল। সুপ্তির মা বললেন, বাবা মিহির, আমার মেয়ের বিয়েটা তোমার সাথে দেব কিনা তা বলার আগে আমি জানতে চাই তুমি কি শতভাগ নিশ্চিত যে সুপ্তির মতো সাধারণ ঘরের মেয়েকে নিয়ে সুখী হতে পারবে? আমরা কেউই অসাধারণ নই দাদা, আমি শিশির সবাই অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। এত দূর এসেছি তাই বলে নিজের শেকড় ভুলে যাবার মতো মানসিকতা নেই কারোর। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে যদিও দাদাকে, কিন্তু উনি বাবার মতো বটবৃক্ষের ছায়া দিয়ে গেছেন বলে আমাদের জন্য হয়তো তা সহজ হয়েছে, দৃঢ় কণ্ঠে বলল মিহির। পারমিতা এবার সুপ্তির মার দিকে তাকিয়ে মিহিরকে সাপোর্ট দেবার জন্যে আর পরিবেশটাকে একটু স্বাভাবিক করতে হেসে বলল, আমাকে যেহেতু ওর দাদা বিয়ে করে সংসার করতে পারছে, তাই ওকে নিয়েও চিন্তা নেই, দাদার অনুসারী বলে কথা। সুপ্তির মা এবার যেন অনেকখানি ভরসা পেলেন পারমিতার কথায়, তাই এতক্ষণে তার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা গেল। আমাদের কাছে ওদের ভালোবাসা আর ভালো থাকার চেয়ে বেশি আর কোনো কিছু গুরুত্বপূর্ণ নয়, তাই ওসব চিন্তা করার দরকার নেই। আপনাদের সুবিধা মতো দিনক্ষণ ঠিক করে জানান আমাদের, শুভ কাজে আর দেরি করতে চাই না আমরা বলে মিহিরের দিকে চেয়ে হাসলো অতনু। সুপ্তির বাবা এবার বললেন, সেটা আমি মন্দিরের পুরোহিত মশাই থেকে জেনে আপনাকে জানিয়ে দেবক্ষণ। আমার একটাই মেয়ে, তাই সাধ্য অনুযায়ী যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সমাদর করার, কিন্তু কিছু কমতি থাকলে তা ক্ষমা করবেন এই ভরসাতেই তাহলে কথা পাকা করলাম। সুপ্তি আর মিহির দুজনেই চোখে চোখে চেয়ে
লাজুক হাসি হাসছিল যেন। দুজনেরই চোখে মুখে খুশির আভা ছড়াচ্ছিল। ওদের সম্পর্ক পরিণতির দিকে এগোচ্ছিল। তাই আচমকা শিশিরের খুক খুক করে কেসে ওঠাতে লজ্জা পেয়ে সুপ্তি ঘরের দিকে এক ছুটে পালিয়ে গেল। আর তা দেখে মুচকি হেসে ফের মিহির এবার শিশিরের দিকে ফিরে বলল, নিজের জন্যে একটা জুটিয়ে নে না, অহেতুক অন্যের লাভ লাইফে ডিস্টার্ব করা অফ কর না রে ভাই। শিশির ধীর স্বরে বলল, এত জলদি সন্ন্যাস নেবার ইচ্ছে নেই আমার। মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। ইনডিরেক্টলি কি বোঝানো হয়েছে তা বুঝতে বুদ্ধিমানের জন্যে ইশারাই যথেষ্ট। এখনো সময় আছে ভাই, এসব ছেড়ে পালিয়ে যা। তাদের কথার মাঝে সুপ্তির বাবা মা খাবার পরিবেশন করলে সামান্য কিছু মুখে দিয়ে তারা উঠতে চাইলে ডিনার না করিয়ে ওনারা তাদের কিছুতেই ছাড়তে চাইছিলেন না। ফের শিশির বলল, মাসিমা, ভাইয়ের শ্বশুরবাড়ি হলে আমরা পরেও আসতে পারবো। কিছু আপ্যায়ন তখনের জন্যেই না হয় বাকি থাক। আমাদের দল কিন্তু বিশাল, তাদের নিয়ে আসবো তখন। গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে সুপ্তির মা পারমিতার সাথে আর অতনু যখন ওর বাবার সাথে কথা বলায় ব্যস্ত, তখন এক ফাঁকে মিহির সুপ্তির পাশে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার বোরিং লাইফে মিস স্পাইসের আগমনের জন্যে কংগ্রাচুলেশনস টু মি অ্যান্ড কন্ডোলেন্স টু হার। সুপ্তি ঠোঁট চেপে হেসে ধীর কণ্ঠে বলল, সেদে সেদে তো নিয়ে যাচ্ছেন ডক্টর বাবু, এখনও সময় আছে, ভেবে দেখুন যে পরে রিগ্রেট না করতে হয়। ফের সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসে ওরা মেইন রোড পর্যন্ত যাওয়া অবধি মিহির গাড়ির সাইড মিররে সুপ্তিকে দেখতে পাচ্ছিল। গেটের বাইরে দাঁড়িয়ে থেকে তাদের গাড়ি যতদূর চোখ যায় দেখার চেষ্টারত অবস্থায়। ওরা বাড়ি ফিরে গেলে পারমিতার আগে থেকে বলা থাকায় কাজের লোকেরা ডিনার রেডি করে ফেলেছিল। সবাই ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে খেতে খেতে আড্ডার হাসি ঠাট্টা চলছিল বেশ। রাত বেশি হয়ে যাওয়ায় আজ ওদের আর যেতে দিল না অতনু। পোশাক পাল্টে দাদার পাজামা পাঞ্জাবি পরেই ঘুমোতে চলে গেল ওরা। ভাইদের খুনসুটি আর মারামারি পাশের ঘর থেকেও অতনু আর পারমিতা শুনতে পাচ্ছিল যেন। বহুদিন পর আজ আবার বাড়িতে প্রাণ ফিরে এলো। কাজের সুবাদে কেউই একসাথে না থাকলেও মাঝে মধ্যে ওদের এমন ছেলে মানুষই করতে দেখলে সেই পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যায় অতনু। তাই গোটা রাত আজ পারমিতার সাথে সেসব হারানো দিনের গল্প করতে করতে একসময় চোখে ঘুম নেমে এলে পরে ঘুমিয়ে পড়ল। ওদিকে রিনির আজ কলেজ শুরু হবার কথা, আর তাই সকাল থেকে মহেশ কলেজে এসে বসে আছে লাইব্রেরিতে। ক্লাস শুরু হবার আগে যদি একবার আসে তবে দেখে শান্তি পাওয়া যেত। আজ ওদের সাথে ক্লাসটা বেশ দেরিতে। অতক্ষণ রিনিকে না দেখে সে কিভাবে থাকবে কে জানে। একবার কি কল দিয়ে দেখবে নাকি যে ও বাসা থেকে বেরিয়েছে কিনা? ঘুম থেকে উঠতে পেরেছে তো? মাঝে এতদিন কলেজ বন্ধ থাকায় হয়তো অভ্যেস বদলে গেছে, কিংবা ভুলে যায়নি তো যে আজ কলেজ খোলা। সে কল দিতেই রিনি সেটা রিসিভ করে বলল, আজ তো আমার ক্লাস অনেক লেটে, এত আগে গিয়ে কি করব, তাই এখনও রেডি হয়নি, মাত্র উঠেছে। সে অস্থির কণ্ঠে বেশ চাপা স্বরে বলল, কেন রিনি, আমি যে তোমার প্রতীক্ষায় পথ চেয়ে বসে থাকব তাকে তুমি বোঝো না? রিনি খিলখিল করে হেসে উঠতেই মহেশ ফের বলল, আমায় জ্বালিয়ে বেশ মজা পাও না তুমি? আসো একবার, ফের বোঝাবো, তখন আর কখনো এভাবে দূর থেকে তামাশা দেখার সাহস করবে না। রিনি কপট ভয় পাওয়া গলায় বলল, এবার তো আপনার সামনে যেতেই ভয় পাচ্ছি স্যার। ভয়ে ভয়ে হলেও যদি কাছে আসো তবে সেটাতে সার্থকতা আমার, নইলে তো দূরে দূরেই থাকতে ভালোবাসো তুমি। ফের কথা শেষ হলে পরে রিনি তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে কলেজের উদ্দেশ্যে যাত্রা করলো। গেট দিয়ে ঢুকে কিছু দূর যেতে তার নাম শুনতে সে পেছনে ফিরে তাকিয়ে দেখে মোহিত ডাকছে তাকে। ওকে দেখে ভদ্রতার খাতিরে থামলো রিনি। মোহিত তাকে বলল, কলেজে এত সেজেগুজে কার জন্যে রিনি? মন বদলে গেছে নাকি তোমার?
কেন? মেয়েদের কি নিজের জন্য শাস্তি নেই? আমরা কি শুধু ছেলেদের ইমপ্রেস করতে সাজি বলে আপনার ধারণা? নিজের জন্য তো এভাবে আগে কখনো এত শাস্তি দেখিনি তোমায়। আগে অনেক কিছুই হয়তো দেখেননি, যা এখন দেখবেন। সব কিছুই কোনো না কোনো দিন হঠাৎ করেই শুরু হয়ে যায়। ফার্স্ট টাইম বলে একটা কথা আছে তো নাকি? সেই প্রথম প্রেমটা কি আমার সাথে হতে পারে না রিনি? ওর চোখে চোখ রেখে সেটা জানতে চাইল মোহিত। না, কখনোই না। আপনাকে আজ সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমায় আর বিরক্ত করবেন না। প্রথম না হোক, শেষ হলেও চলবে আমার। তুমি চিরতরে আমারই হবে, জেনে রেখো। বলে রিনি কিছু দূর চলে যেতে দূর থেকে তার গমন পথের দিকে চেয়ে থেকে জোর গলায় বলল মোহিত। মহেশ ক্লাসে ঢুকতে আর সবার মতো রিনিও দাঁড়িয়ে গিয়ে সম্মান জানালো। চোখাচোখে হলে পরে সে দ্রুত চোখ নামিয়ে এনে সবাইকে বসতে বলে ক্লাস লেকচারে মনোনিবেশ করল। মার্কার পেন হাতে পড়ানোর ফাঁকে ফাঁকে চকিত চাহনি দিতে যেন ভোলেনাথ ত্রিপাঠীজি। বোর্ডে লেখার মাঝে খানিকটা ঘুরে তাকিয়ে অপলক চেয়ে ফের অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টি সরিয়ে নেওয়াটা যেন বেশ উপভোগ করে রিনি। এভাবে বেশ চলছিল তাদের দৃষ্টি বিনিময়ের প্রেমলীলা। কিন্তু মাঝে সাঝে দু চারজন অতি পণ্ডিত স্টুডেন্টের প্রশ্নবাণে জর্জরিত হয়ে স্যারকে খুব কষ্ট করে হলেও ক্লাসে মনোযোগ দিতে হচ্ছিল, যা দেখে বেশ হাসি পাচ্ছিল রিনির। আহারে বেচারা, কি আর করবে, শিক্ষক হয়ে তো আর ছাত্রদের পড়া না বুঝিয়ে উপায় নেই। মুচকি হেসে রিনি জানালার বাহিরে তাকিয়ে আড়াল করতে চায় নিজের অভিব্যক্তি, যা মহেশের চোখেও ফাঁকি দিতে পারে না। আর চোখে চেয়ে তাই দেখে কথা বলতে বলতো একটু একটু হাসির রেখা যেন খেলে যায় তার চেহারায়। ক্লাস শেষ হলে পরে আজ ইচ্ছে করে রিনি বান্ধবীদের নিয়ে হই হুল্লোড়ে মেতে থাকে তার স্যারকে জ্বালিয়ে মজা নেবার জন্যে। দেখা যাক কি করেন ত্রিপাঠীজি। সবার মাঝে এসে তো আর কিছু বলতে পারবেন না, কিন্তু না, দূরে দাঁড়িয়ে থেকে যেন তাদের নিরীক্ষণ করছে আড়াল থেকে। ফের চোখে চোখ পড়তেই সাথে সাথে মোবাইলে একটা মেসেজের রিংটোন বেজে উঠলে পরে রিনির আচমকা চমকে যাওয়া চেহারা দেখে মৃদু হাসলেন। ব্যাগ থেকে মোবাইলটা বার করে সে মেসেজটা চেক করতেই দেখে যে মহেশ লিখেছে, সব অপেক্ষার শাস্তি কিন্তু সুদ আসলে উসুল হবে। রিনি ঠোঁট চেপে হাসিটা আটকানোর চেষ্টা করলে পরে বিনীতা বলে ওঠে, সেটিং ডেটিং অল ডান। তা শুনে রিনি অস্বীকার করে বলে, আরে যা, বাজে বকিস না। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, বুঝি বুঝি, সবই বুঝি, ঘোড়ার ডিম বুঝেছিস তুই। বলে জিভ দেখিয়ে হাতের ইশারায় কাঁচকলা বুঝিয়ে ভেঙচি কাটল রিনি। কারো অট্টহাসির স্বর শুনে অপ্রস্তুত হয়ে গিয়ে তাকিয়ে সে দেখে স্যার তখনও সেখানে দাঁড়িয়ে। দূর থেকে বোধহয় দেখে আর হাসি আটকে রাখতে পারেনি। হাতে ধরে রাখা মোবাইলের দিকে তাকিয়ে এমন একটা ভাব করছেন যেন তাকে মজার মজার জোকস কেউ সেন্ড করছে। কিছু একটা বাহানা দিয়ে ফের রিনি লাইব্রেরিতে এসে ত্রিপাঠীজির মুখোমুখি চেয়ার টেনে বসতেই তিনি খুব ধীর স্বরে বলেন, এখানে বসে কি হবে রিনি, চলো না কোথাও থেকে ঘুরে আসি। কি বলেন স্যার? পড়া ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, সামনে এক্সাম, এখন শুধুই পড়া, ফিসফিস করে বলে ওঠে রিনি। মহেশ বুঝতে পারে রিনি তাকে ব্যঙ্গ করলো তার আগের হাবভাবের জন্যে, কিন্তু সে প্রফেসর হয়ে তো এর বেশি ভালো কথা বলতে পারতো না তখন। তার ইতস্তত করা চেহারা দেখে এবার ফিক করে হেসে দিয়ে রিনি বলল, আচ্ছা উঠুন, পড়া না হয় পরে বুঝিয়ে দিয়ে নামায়। ওদিকে খুব ভোরে মিহির শিশির ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাবার পর অতনু আর পারমিতাও খাওয়া দাওয়ার পর্ব শেষে ভাবে যে কাল ছুটির দিন আছে, তাই পরিবারের সবাইকে ওদের বাড়িতে নেমন্তন্ন করবে। ফের মিহিরের উপস্থিতিতেই জানানো হবে সবটা। বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি কারোর সাথে কারোর, তাই একটা গেট টুগেদারও হয়ে যাবে। আর সেই সাথে হানিমুন থেকে আসার পর থেকে ভাইরাল হয়ে যাওয়া নিউজের জন্যে যে তাদের সকলকে ফেস করার ব্যাপারে একটা অস্বস্তি কাজ করছিল পারমিতার মনে, তা অনেকাংশে ফিকে হয়ে যাবে এই আনন্দ সংবাদ পেয়ে।
অতনুর আজ বেলা করে অফিসে গেল চলে, তাই সে লিভিং রুমে বসে এসব আলাপ সারতে সারতে পারমিতাকে বলল, কি ভাবছ অত? ভাবছি যে কলটা না হয় তুমিই করো, আমি পারবো না। কি বলবো? ওরা কিছু বললে? পারমিতা, সত্যি করে বলো তো, তুমি কি রিগ্রেট করো আমায় ভালোবাসার জন্যে? তা হবে কেন? আমি শুধু বলতে চাইছি যে তোমায় ওরা অত মানে, তাই কেউ কিছু বলবে না, কিন্তু কিন্তু তুমি কল দিলে এটা সেটা প্রশ্ন করবে, খোঁচা মারা কথা বলবে, তাই তো? দেখো, আমি এমন কিছু মিন করে বলিনি। আমার বোনেরা যেহেতু তেমন নয়, তাই তুমি নির্দ্বিধায় তাদের কল করতে পারো বলে অতনু আর দেরি না করে উঠে চলে গেল অফিস মিটিংয়ে যাবার জন্য তৈরি হতে। পারমিতা বসে বসে ভাবছিল যে কিভাবে সে জড়তা কাটিয়ে আবার স্বাভাবিকভাবে ওদের সবার সাথে মিশে যেতে পারবে। অতনু কাজে বেরিয়ে যেতে সে আগামীকাল কি মেনু হতে পারে তা ঠিক করে নেয়। খাবারে কার কি পছন্দ কিংবা অপছন্দ সেটা সে সকালেই গল্পের ছলে জেনে নিয়েছিল শিশিরের কাছ থেকে। সে মতে বাজার সদাই নিয়ে ফের একে একে সবাইকে কল করে নেমন্তন্ন জানালো। ফের পরদিন সকাল থেকে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেল পারমিতার। দিদিদের তার হাতের রান্না খাবার কথাটা মনে করে সে আজ সব নিজ হাতেই করছে একা। দম ফেলারও জো নেই তাই। কাজ শেষ হলে পরে স্নান সেরে এসে একটা জামদানি শাড়ি পরে হালকা সাজসজ্জা করে নিয়ে সবাইকে রিসিভ করতে নিচে হলরুমে চলে গেল। বড়দি, মেজদি, ছুটকি ওরা সবাই এসেছে পরিবার সমেত। কেউই খালি হাতে আসেনি। খাবার দাবারের সাথে ফুলের তোড়া আর পারমিতার জন্যে একটা শাড়িও এনেছে ছুটকি। বিহিরাজ তার বিয়ের সুবাদেই বোধহয় প্রথমবারের মতন সকলকে মিষ্টিমুখ করানোর জন্যে ডেইরি মিল্কের কালেকশন নিয়ে হাজির হয়েছে। শিশির অ্যাজ ইউজুয়ালি সবচেয়ে বেশি কিপটেমি দেখাতে গিয়ে খালি হাতে হাজির। তা দেখে ভাগ্নে ভাগ্নিদের পচানি খাচ্ছে। খেতে বসে বড়দি বললেন, পারমিতা, তুমিও বসে পড়ো আমাদের সাথে, অতনের তো আর কাজের লোকের অভাব নেই। পারমিতা হেসে বলে, নিজের হাতে বেড়ে খাওয়ানো তৃপ্তির টুকু তো আমায় পেতে দিন দিদি। ফের মেজদিকে সে সর্ষে ইলিশ দিতে নিলে তিনি ভদ্রতা সূচক একটা হাসি দিয়ে বললেন, অ্যালার্জি আছে আমার। পারমিতা বলল, কিন্তু শিশির তো বলেছিল যে আপনি সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসেন দিদি। সময়ের সাথে সাথে মানুষের পছন্দ অপছন্দ সব বদলে যায়। পরিবেশ পরিস্থিতির জন্যে অনেক সময় অনেক কিছু স্যুট করে না বলতে পারো বলে শুকনো হাসি হাসলেন মেজদি। ছুটকি এবার পারমিতাকে ডেকে বলে, বৌদি, আমায় তো আর কিছু দিলে না? এক্সট্রা খাতির কি শুধু দিদিদের জন্য বরাদ্দ? বলে কপট অভিমান করলো যেন। এবার শিশির ফিচেল হেসে বলল, চিন্তা করিস না ছোটদি, তুইও বড়দি আর মেজদির মতো ননাস হতে যাচ্ছিস, তাই ভালো করে ছড়ি ঘোরানো প্র্যাকটিস কর। কি? আমরা ছড়ি ঘোরাই? কত বড় অপবাদ দিল আমাদের, দেখ না অতনু। পারমিতা, তোমার দেবরকে কিছু না বললে কিন্তু এই আমি উঠলাম। পারমিতা মুচকি হেসে কিছু বলার আগে মেজদি বললেন, মানে কি শিশির, তুই আবার বিয়ে করছিস নাকি? আবার মানে কি দিদি, এখনো পর্যন্ত একবারই করতে পারলাম না, তার আবার আবার শিশিরের ছোট দিয়ে এবার বললেন, ঠিক করে বলতো আমি কি করে ননাস হচ্ছি? মিহিরবাবু বিয়ে করছেন। সুপ্তির স্বর অনুকরণ করে তার ভাষায় কথাটা বলে মিহিরকে খেপাতে চাইছিল যেন শিশির। এবারে চোখ কপালে তুলে বড় জামাইবাবু বললেন, সে কি, এত বড় সুসংবাদটা কেউ এভাবে দেয় নাকি রে? মেজ জামাইবাবু বললেন, বলা নেই কওয়া নেই, হুটহাট বিয়ের খবর না মিহির, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। মিহির লজ্জা পেয়ে বলল, আসলে ওর বিয়ে আটকাতে গিয়েই তাড়াহুড়ো করতে হলো। এই, ওটা কে রে? টেনে টেনে যেন বলল ছুটকি। তা দেখে মিহির লাজুক হেসে বলল, সুপ্তি নাম ওর। অতনু এবার শিশিরের ইশারায় তাল দিয়ে বলল, মিহিরের রোগী মিস সুপ্তি। অমনি সবার একযোগে হাসির রোল পড়ে গেল সারা ঘরে। পারমিতা এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল যে পরিবেশটা তাহলে হালকা হলো। যাক, ভারী গোমটভাবে সময়টা কেটে গেছে তার জীবন থেকে। এভাবে শুধু একটার পর একটা অধ্যায় ঠিক হলেই পুরো ছবিটা মিলে যাবে।
ওদিকে মামুর বিয়ের কথা শুনে অনামিকা উঠে গিয়ে তার মোহিতদাকে ইশারা করে ছাদে নিয়ে বসে বলল, তুই হতাশ হোস না দাদা, আরেকটা লাস্ট চান্স নেব আমি। বলে হুট করে একটা নম্বর ডায়াল করে দেখে রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। ফের সে আবার ট্রাই করতে লাগলো। ওদিকে রিনির তখন মেলার ভিড়ে বেগে থাকা মোবাইলের রিং শোনার অবস্থা নেই। সে এক হাতে মহেশের হাত চেপে ধরে আজ ঘুরে বেড়াচ্ছে ডানা মেলা রঙিন প্রজাপতির মতন। তার সাথে থেকে থেকে ত্রিপাঠীজিকেও যেন এখন বকবকানির অভ্যেসে পেয়েছে। আর তাই মাঝে মধ্যে কানের কাছে মুখ এনে এমন এমন কথা বলছে যে লজ্জায় যেন রিনির মুখে রক্তিম আবা খেলে যাচ্ছে। একটা ফুচকার স্টল দেখে তারা সেখানটায় বসে পড়ে। যখন ফুচকা খাওয়ায় ব্যস্ত, ঠিক তখনই কে জানি মোবাইল দিয়ে ক্লিক ক্লিক করে কটা ছবি তুলে নিয়ে ফটোগ্রাফগুলো একটা নম্বরে সেন্ড করলো। মামার এত বড় বাগান বাড়ি পেয়ে ঝিমলি, সুমন্ত, প্রীতি, কিয়ারা ওরা বেশ খেলাধুলার স্পেস পেয়ে গিয়ে ভালোই সময় কাটালো। ছোট জামাইবাবু তার স্বভাব সুলভ চুপচাপ থেকে এনজয় করছিলেন সবার হাসি ঠাট্টার কথাগুলো। সন্ধে ঘনিয়ে এলে পরে তাদের বিদায় জানাবার আগে পারমিতা তার দার্জিলিং থেকে আনা গিফটগুলো সকলের হাতে তুলে দিল। ওরা চলে যেতেই ফের অতনু বলল, ভালোই ভালোই সব হলো কি বলো? পারমিতা খানিকটা হেসে নিয়ে বলল, সবে তো শুরু, আরও কত দিক সামলাতে হবে। ওদিকে বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে পকেটে থাকা মোবাইলটা অন করতে একে একে সব কটা ছবি আর বন্ধু বিক্রমের পাঠানো মেসেজটা দেখে মোহিত আর এক মুহূর্ত দেরি না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মেলা প্রাঙ্গণে ছুটে গিয়ে সে দেখল যে হাসতে হাসতে রিনি প্রফেসর মহেশের সাথে নাগরদোলায় চড়ে শূন্যে ভেসে গিয়ে যেন দোল খাচ্ছে। মোহিতের বুক ফেটে চৌচির হয়ে গিয়ে যেন চোখ দুটো জ্বলে যাচ্ছিল। তার চোখ ভরা জল দেখে বন্ধু বিক্রম বলল, নিজের চোখেই দেখ, নইলে তো তুই বিশ্বাস করতিস না। আরে ও মেয়ে তোর হবার নয় রে ভাই। সে আর কোনো কথা না শুনে এক ছুটে সেখান থেকে যেন পালিয়ে গেল। রাতে মোহিতের কাছে কল দিয়ে সব শুনে অনামিকার রিনির ওপর এত রাগ হচ্ছিল যা বলার মতো না। বুড়ো প্রফেসর কি আমার দাদার চেয়ে হ্যান্ডসাম? ওদিকে অতনু হলরুমে বসে দেখছিল যে ডিনারের পরও পারমিতা সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত। আর তাই সে উঠে গিয়ে পারমিতাকে কোলে তুলে নিয়ে বলল, অনেক হয়েছে, এবার শুতে চলো। আমার এখনো ঘুম পায়নি, আর তাছাড়াও আমি অত জলদি টায়ার্ডও হই না, অভ্যেস আছে আমার ঘরের কাজ করার। বলে নামার চেষ্টা করতে লাগলো পারমিতা। কিন্তু আমার যে ভীষণ ঘুম পাচ্ছে। তার কি হবে? পারমিতার চোখে চোখ রেখে বলল অতনু, তুমি ওপরে বেডরুমে গিয়ে যাও, ঘুমিয়ে পড়ো, একা একা ঘুম আসবে না আমার। অকপট স্বীকারোক্তি অতনুর। ঢং যত, এতকাল ঘুমোতে কি করে? কোলবালিশ বকে জড়িয়ে, এটাই কি শুনতে চাইছিলে তুমি? বলে হাসতে লাগলো অতনু। আমি সত্যিটা জানতে চাই বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল পারমিতা। অতনু সিঁড়ির একটা একটা ধাপ পেরিয়ে বেডরুমে এসে পারমিতাকে খাটে ফেলে দিয়ে ফের দরজাটা লক করে দিয়ে বলল, বউ পেলে আর কারোরই এমনি ঘুম আসে না। তার আগ পর্যন্ত সবাই একাই ঘুমায়। গভীর ঘুমে তলিয়ে গিয়ে কেউ কেউ আবার নাকও ডাকে, বুঝলে? দেখতে দেখতে যতই বিয়ের দিন ঘনিয়ে আসতে নিল ততই যেন অতনুর ব্যস্ততা বেড়ে যাচ্ছিল। না, মিহিরের বিয়ের আয়োজনের জন্য নয়, অফিসের কাজ, মিটিং, কনফারেন্স, বিজনেস বাড়াতে আরও কত কি। তাই বিয়ের সেদিকটা পারমিতার শিশির মিলে সামাল দিচ্ছে। দিদিদের যার যার সংসার আর ছেলেমেয়ের দায়িত্বে ফুরসত মেলে না তেমন। ছুটকি মাঝে মধ্যে আসে, কিন্তু মেয়েদের স্কুল কোচিং থাকায় খুব বেশি সময় দিতে পারে না যেন। আর মিহিরবাবু, উনি তো মিস সুপ্তির সাথে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। মিসেস বানিয়ে তবেই ছাড়বেন বোধ হয়। পারমিতা কিছু বলতে নিলেই, বৌদি, আমার বিয়েতেও কি আমায় খাটিয়ে মারবে? তোমরা আছো কি করতে? দেখো, তোমাদের বিয়ের সময় কিন্তু ভালোই সার্ভিস দিয়েছে, এবার সেটা রিটার্ন করার পালা। তাই নো হাঙ্কি পাঙ্কি। শিশির প্রতিবাদ করে জবাব দিতে নিলে তাকে থামিয়ে দিয়ে বলে, দেখ ভাই, আমাকে এই টাইমটা এনজয় করতে দে। তোর সময় এলে সব ফেরত পাবি, কথা দিচ্ছি আমি। মিহির সেনালের এক মুখে দুই কথা বলার অভ্যেস নেই তো জানিস। অতনু আসে বেশ রাত করে। ফিরে এসে ডিনার করে শুতে গেলে পারমিতার এক গাদা অভিযোগ শুনতে হয় রোজ। এরই মধ্যে তারা সিদ্ধান্ত নেয়
যে সুপ্তির মায়ের চিকিৎসায় যেহেতু প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, ওদের কাজে ওরা সিম্পল একটা ওয়েডিং দেওয়ার পর জমকালো রিসেপশন দেবে তাদের পক্ষ থেকে। তারা শুধু পরিবারের লোকেরা যাবে ওদের আয়োজনে, আর মিহির শিশিরের কলিগ এবং বাদবাকি আত্মীয় স্বজন ও অতনুর বিজনেস পার্টনারদের জন্যে রিসেপশনেরই ইনভাইটেশন থাকবে। পারমিতা হঠাৎ মনে করিয়ে দেয় যে ব্যস্ততায় তুমি হয়তো ভুলে গেছো মীরাকে তার কাকার বিয়েতে আসতে বলার কথা। অতনু হেসে বলে, আসতে বললেই কি সে আসবে? শুধু বলার জন্য বলা হবে আর কি। আসবে না। তুমি আগে অত নেগেটিভ ভাবছো কেন? আমার ভাবা না ভাবায় কিছু যায় আসে না পারমিতা। ওরা এ যুগের ছেলে মেয়ে, তাই নিজের জীবন, নিজের কেরিয়ার আর নিজের স্বপ্নের পিছে ছুটতে গিয়ে পারিবারিক বন্ধনকে ভুলতে বসে। তাতে ওকে দোষ দিয়ে কী লাভ? তুমি বাবা হিসাবে কেন তাকে তার কাকাদের সাথে মেশার সুযোগ করে দাওনি ছোটবেলা থেকে? শ্রেয়া ওদের কারোকে সহ্য করতে পারত না। তার বাড়িতে আমার পরিবারের সদস্যরা উজ্জ্বল ছিল বলতে পারো। পারমিতা এবার চুপ হয়ে গিয়ে ফের খানিকক্ষণ পর বলল, তারপর যখন সে আর বেঁচে ছিল না, মানে তার মৃত্যুর পর তো চাইলে পারতাম না আমি, কারণ ততদিনে মীরা বোর্ডিং স্কুলে ইউজড টু হয়ে গিয়েছিল। মা গত হবার পর আমরা 3 ভাই আর শ্রেয়ার বাবা, এই 4 জন পুরুষ কি করতে পারতাম বলো? প্রত্যেকেরই যার যার পেশাগত কাজ নয় পড়ালেখা চলছিল, তাই তার নিরাপত্তার দেখাশোনার জন্যে নির্ভর থাকার একমাত্র মাধ্যমই ছিল হোস্টেল সিস্টেম ইনস্টিটিউট। দিদিরা কেউ দায়িত্ব নিতে চাননি? জানতে চাইল পারমিতা। তাদের নিজেদের সংসারে তখন শ্বশুর শাশুড়ি, ননদ দেবর নিয়ে ভীষণ ব্যস্ততা। আমি আমার মেয়েকে সেই পরিবেশে ছাড়ার কথা ভাবতে পারছিলাম না। কে খেয়াল রাখতোর? কিন্তু মীরা তবুও কত গোছানো স্বভাবের আর মার্জিত আচার ব্যবহার জানে। ওর সাথে কথা বলে বোঝাই যায় না যে সে একা একা বড় হয়েছে। ক্রেডিট তো সব মিশনারি স্কুল কর্তৃপক্ষের। সিস্টাররাই বোধহয় শিখিয়েছেন সেসব শিষ্টাচার তাকে, বলে মৃদু হাসল অতনু। কত অদ্ভুত ব্যাপার হলো দেখো। আমি মা সামনে থেকেও নিজের সন্তানকে মানুষ করতে পারলাম না ঠিকভাবে। মায়া, মমতা, ভদ্রতা, নম্রতা, কারোকে বোঝার মতো মন কিছুই গড়ে দিতে পারলাম না। অথচ মীরা তার মাকে কাছে না পেয়েও কত কিছু শিখে গেল। ওর মাকে কাছে পায়নি বলেই শিখতে পেরেছে, নইলে শ্রেয়া তাকে তার নিজের মতোই উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করাতো। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না হয় ড্রাগস রিলেটেড কেসের ভিকটিম হতো সে এতদিনে হয়তো। ফের অতনু একটুখানি চুপ থেকে নিজ থেকেই বলে উঠল, এসব বাদ দাও। আচ্ছা বলো তো, দাদা বৌদি ওনাদের নেমন্তন্ন করবে না? তুমি বলছো কথা, যা কিছু হলো তারপর আবার। দেখো পারমিতা, তুমি মুখে না বললো আমি কিন্তু বুঝি যে নিজের বাড়ির লোকেদের ভুলে যাওয়া অত সহজ নয়। সব ঠিক করতে হয়তো সময় লাগবে, কিন্তু হাল ছেড়ে দিলে তা চলবে কি করে বলো? তাহলে কি করতে বলো আমায়? আমি বলি কি, এবার তুমি একাই যাও, গিয়ে কথা টথা বলে ফের ইনভাইটেশন কার্ড দিয়ে চলে এসো। বাড়ির মেয়ের ওপর রাগ ধরে রেখে আর কতক্ষণ থাকতে পারবে বলো? ওরা কেউ যে আসবে না তা আমি ভালোই জানি। না আসুক, তোমার নিমন্ত্রণ জানিয়ে আসার কথা, তাই যাবে তুমি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবাই যদি সহজ করে ভাবতো সব কিছু, তবে তো হতোই। সবার ভাবনার দায়িত্ব আমরা নিতে পারবো না, কিন্তু চেষ্টা তো করেই যেতে পারি নাকি? বলে পারমিতার চোখে চোখ রেখে হাত বাড়িয়ে দুহাত তার কাঁধে রেখে যেন আশ্বস্ত করতে চাইল তাকে। পারমিতা কোনো ক্রমে একটু হাসার চেষ্টা করতে অতনু বলল, আর খোকনকেও তুমি কল করে ইনভাইট বলতে না বলতে পারমিতা খুব দ্রুত নিজের মাথা দুধারে নেড়ে তাকে আর কথাটা শেষ করতে না দিয়ে বলে উঠল, মিহিরের বিয়েটা ভাঙুক তা আমি কিছুতেই চাই না। ফের একটানা আনমনে বলে যেতে লাগলো, মিহির আর সুপ্তি খুব খুশি আছে জানো। আমি চাই না ওদের এই আনন্দঘন সময় আমাদের অতীতের গ্রহণ লেগে তা নষ্ট হোক। অতনু এবার বলল, দূর থেকে কিছুই ঠিক হবে না, যা হবে তা শুধুই ভুল বোঝাবুঝি। এদিককার ঝামেলা সব শেষ হলে আমরা না হয় একবার ইউএসএতে যাব খোকনের সাথে দেখা করতে, কি বলো? পারমিতা মাথা নেড়ে সায় দিয়ে অতনুর কাঁধে মাথা রেখে চোখ বুঝল। সকাল না হতে অতনু কোনো মতে নাকে মুখে একরাশ গুজে
ব্রেকফাস্ট সেরে তার অফিস পানে ছুটতে পারমিতাও ধীরে সুস্থে তৈরি হচ্ছিল তার বাবার বাড়ির উদ্দেশ্যে। যখন সে নেমে এসে গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই ক্রন্দনরত অবস্থায় গেটের কাছে নম্রতাকে দেখতে পেল। দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছিল না দেখে পারমিতা এগিয়ে গিয়ে বলল, ওকে আসতে দাও ভেতরে। ফের সে এক ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে যেন পারমিতা বুঝতে পারছিল না যে কি ঘটেছে আর কেনই বা নম্রতা হঠাৎ তার কাছে এলো। কিছুতে ওর কান্না থামছে না দেখে পারমিতা ঘাবড়ে গিয়ে বলল, এ অবস্থায় তুমি কেনই বা কড়া রোদে বেরিয়েছ? কি হয়েছে, দিদিকে বলবে তো নাকি? সে কেঁদেই চলেছে দেখে পারমিতা তাকে ধরে ধরে এনে ড্রয়িং রুমের সোফায় এনে বসিয়ে এক গ্লাস জল ডাইনিং টেবিলে থাকা ঝক থেকে ঢেলে এনে সামনে বাড়িয়ে দিতে সে যেভাবে এক নিঃশ্বাসে সবটুকু শুষে নিল তাতে বোঝা গেল যে প্রখর রোদের তাপে ওর বেশ তেষ্টা পেয়েছিল। ফের টেনশনে ভুগে পারমিতা মুখ ফসকে বলে ফেলল, তোমার প্রেগনেন্সির কোনো কমপ্লিকেশনস দেখা দেয়নি তো আবার? এতকাল তো সব খারাপের মাঝেও সে ভালো ছিল, যখন সব ঠিক হলো তখনই কেন আমার ঘরে অশান্তি এলো বলতে পারো দিদি? বলে ডুকরে কেঁদে উঠল নম্রতা। যদি সত্যিই আমায় দিদি বলে মানো তবে কি হয়েছে খুলে বলতে হবে আমায়। আমি মুখে বলতে পারবো না দিদি, তুমি নিজেই দেখে নাও। বলে হাতে থাকা মোবাইলটায় একটা ভিডিও ক্লিপস অন করে তাকে দিতে সে চমকে গিয়ে বলল যে না, এটা কিছুতেই সত্য হতে পারে না। ও আমায় এভাবে ধোকা দিল দিদি। প্রেগনেন্সির শেষ কটা মাস মার বাড়িতে থাকতে গিয়েছিলাম যাতে একটু বেশি দেখভাল আর মায়ের আশ্রয়ে থেকে সাহস পাই সেজন্যে। কিন্তু ওদিকে যে আমার ঘর পুরে ছাই হয়ে যাচ্ছে তাকে কোশমিন কালো ভেবেছি আমি। পারমিতার আর মাথা কাজ করছিল না কিছুতেই। সে নম্রতাকে বলল, চলো আমার সাথে। কোথায় দিদি? তোমার সাথে অন্যায় যাতে না করতে পারে কেউ সেটা আমি দেখব। বলে তার হাত ধরে নিজের সাথে নিয়ে গাড়িতে উঠে চলল। গাড়ি থেকে নেমে নম্রতা জিজ্ঞেস করলো, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে দিদি? পারমিতা কিছু না বলে তাকে সাথে করে নিয়ে ডোরবেল বাজাতে সাজুগুজু করে কলেজের উদ্দেশ্যে বের হতে যাওয়া রিনি দরজা খুলল। তাকে দেখে অবাক হয়ে গিয়ে রিনি বলল, পিসি তুমি? আর সাথে সাথে সজোরে একটা চর কষিয়ে দিয়ে পারমিতা বলল, তোর এত অধপতন হয়েছে যে তুই কলেজের প্রফেসরের সাথে? ছি! ঘটনার আকস্মিকতা হতবিহ্বল হয়ে গিয়ে রিনি বলল, কেন তুমি এই বয়সে প্রেম করতে পারলে? আমার কিসের বিধিনিষেধ? তোমার যদি বিবাহিতা হয়েও লজ্জা না লাগে তবে আমি অবিবাহিতা হয়ে কেন লজ্জিত হব? কারণ তোর প্রেমিক কারো স্বামী। ফের নম্রতাকে দেখিয়ে বলল, এই যে মেয়েটাকে দেখছিস না, সে তোর ওই প্রফেসরের বউ। রিনি কান্না কান্না কণ্ঠে বলে উঠল, মিথ্যে কথা! কী প্রমাণ আছে তার কাছে? আর যে কেউ উঠে এসে বললেই আমি বিশ্বাস করব নাকি? ফের নম্রতা নিজের মোবাইলে থাকা তাদের বিয়ের একের পর এক ছবি বের করে দেখাতেই রিনি বলে উঠল, আমি এসব কিচ্ছু জানতে চাই না। সে আমাকে ভালোবাসে আর আপনি তার অতীত। সরে যান আমাদের মাঝ থেকে। তবে তোকে সত্য বলেনি কেন? আমায় হারাতে চাইনি হয়তো তাই। অত কথা জানি না আমি। পিসি, তুমি যদি নিজের সুখের জন্য স্বামী সংসার ছাড়তে পারো তবে মহেশ কেন নয়? নম্রতা 6 মান্থ প্রেগনেন্ট যে সেটা তো সে জানতো, তবে কি করে তোর সাথে জড়ালো? আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমরা যাও এখান থেকে। রিনি দেখ, একটা বাচ্চা যে এখনো পৃথিবীতে আসেনি তার সাথে এত বড় অন্যায়টা তুই করতে পারিস না। আমার সাথে তার প্রেমটা আমি ভুলবো কি করে? এটা প্রেম তোর জন্যে, কিন্তু মহেশের কাছে তুই শুধুই একটা টাইম পাস। বউ কাছে না থাকায় তোর সাথে পরকীয়া করেছে। পিসি, এসব কথা তোমার মুখে মানায় না। বলতে একটু বাদলও না মুখে। নিজেরটা প্রেম আর অন্যেরটা পরকীয়া, তাই না? এবার পারমিতা তার গালে আর একটা চর মেরে বলে, একটা অনাগত সন্তানের বাবার তার স্ত্রীকে প্রেগনেন্সির টাইমে ধোকা দেওয়ার সাথে তুই আমার আর আমার স্বামীর তুলনা দিতে যাবি না কেন? শুনতে খুব খারাপ লেগেছে? আমারও লাগছিল এতক্ষণ। আরে গিয়ে দেখো না নতুন পিসে মশাই তার কোনো স্টাফের সাথে কি কি করে বেড়াচ্ছে। রিনি, বলে পারমিতা একের পর এক চর মারতে লাগলো। বৌদি আড়াল থেকে সব শুনে থরথর করে কাঁপছিলেন যেন। তিনি এবার অকস্মাৎ সম্বিত ফিরতেই
সামনে এসে বললেন, এসব তোমারই কারণে ঘটেছে মিতা, নইলে রিনি কোনোদিন এমন দুঃসাহস পেত না। আমার মেয়েটাকে খারাপ পথটা তো চিনিয়েছ তুমি। ভাগ্যিস বাবার কেমো দিতে তোমার দাদা আজ নিয়ে গিয়েছেন ক্লিনিকে, নইলে এসব শুনলে বাবাকে আর ক্যান্সারে মরতে হবে না, তিনি হার্ট ফেল করেই মরবেন, ঠিক রাজনের মতো। বৌদির কথা শুনে পারমিতার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল যেন। ভয়ে কুকড়ে গিয়ে সে ভাবছিল তার কর্মফলেই কি এভাবে ভোগাবে তাকে আজীবন। বন্ধুরা, গল্পের এই অংশ এখানেই শেষ। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন, এবং গল্পের বাকি অংশ শোনার জন্য, নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।